ভারতের প্রতিবেশী দেশ মোট ৯টি, আর এই ৯টি দেশের সঙ্গে সম্পর্ক আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে দেশের কূটনীতিকেরা হাসি মুখে হাত মেলালেও সেই দেশের সাধারণ মানুষের মুখে হাসি নেই, বরং দেশের সাধারণ মানুষ বিরক্ত এই বিশাল দেশটির উপরে। এখন প্রশ্ন আসে, কেন আর কিভাবে এমন হলো? 2014 সালে ক্ষমতায় বসেই নরেন্দ্র মোদী বেশ জোর গলায় ঘোষণা করেছিলেন নেইবারহুড ফার্স্ট, অর্থাৎ সবার আগে প্রাধান্য পাবে প্রতিবেশী দেশগুলো। শুনতে ভালো লাগারই কথা। আগে পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ঠিক করা, এতে আপত্তি কি? কিন্তু 10 বছরের মাথায় হিসাব কষে দেখা গেল নীতির নাম প্রতিবেশী প্রথম হলেও ফল দাঁড়িয়েছে প্রতিবেশী বিমুখ। বাংলাদেশ থেকে শুরু করা যাক। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদান বাংলাদেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তাতে সন্দেহ নেই। কিন্তু ইতিহাসের কৃতজ্ঞতা দিয়ে বর্তমানের হিসাব সবসময় মেটে না। স্বাধীনতার পর থেকেই দুই দেশের সম্পর্কের ভেতরে জমা হতে থাকে নানা অস্বস্তি। ক্রিকেট মাঠ থেকে সীমান্ত, নদীর পানি থেকে বাণিজ্য, সবখানেই কোথাও না কোথাও একটা খচখচানি থেকে গেছে। বাংলাদেশের অনেক মানুষের ধারণা ভারত বরাবরই সম্পর্কের নামে সুবিধার পাল্লাটা নিজের দিকে একটু বেশি টেনে রেখেছে। তিস্তা নদীর পানি বন্টন বছরের পর বছর ঝুলে আছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু চুক্তির কাগজ এখনও যেন দপ্তরের কোনো ধুলোমাখা আলমারিতে ঘুমিয়ে আছে। 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্তে মাঝে মাঝে বিএসএফের গুলি, হত্যাকাণ্ড, চোরাচালান, এসবও আস্থার মাটি আলগা করেছে। তার উপরে আছে বাণিজ্য বৈষম্য। বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি $10 বিলিয়ন বেশি। বাংলাদেশের ব্যবসায়ীরা বলেন ভারত তার বাজার পুরোপুরি খুলে দেয় না, কিন্তু বাংলাদেশের বাজারে ঢুকে পড়ে দিব্যি লাভের খাতা ফুলিয়ে নেয়। রেল ট্রানজিট, বন্দর ব্যবহার, বিদ্যুৎ খাত, প্রায় সব বড় চুক্তিতেই সাধারণ মানুষের মনে হয়েছে লাভের অঙ্কে ভারতই একটু বেশি হাসছে। বাংলাদেশের 3টি বিতর্কিত জাতীয় নির্বাচন নিয়েও জনমনে সন্দেহের কুয়াশা জমেছিল। অনেকে বিশ্বাস করেন ভারতের নীরব সমর্থন সেখানে বড় ভূমিকা রেখেছিল। শেখ হাসিনা সরকার এই সম্পর্ককে সমতার সম্পর্ক বললেও দেশের বহু মানুষ সেটিকে সমতা বলে মানতে পারেনি। আর গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের বহু নেতাকর্মীর ভারতের সঙ্গে যোগাযোগের অভিযোগ সামনে আসার পর সেই ক্ষোভ আরও তীব্র হয়েছে। আজ বাংলাদেশের সাধারণ মানুষের এক বড় অংশের চোখে ভারত আর নিছক বন্ধু রাষ্ট্র নয়, বরং এমন এক প্রতিবেশী যে দরকারে পাশে দাঁড়ায়, আবার দরকার ফুরলেই তারাই ভীষণ বিভীষণ হয়ে ওঠে। নেপালের কথাও আলাদা নয়। ভৌগোলিকভাবে ছোট, কিন্তু আত্মসম্মানে ছোট নয়। 2015 সালে নেপালের নতুন সংবিধান প্রণয়নের সময় ভারতের প্রচ্ছন্ন সমর্থনে যে অর্থনৈতিক অবরোধের পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নেপালের সাধারণ মানুষের মনে তীব্র ভারত বিরোধী মনোভাবের জন্ম দেয়। লিপুলেখ, কালাপানি, লিম্পিয়াধুরা, এই সীমান্ত বিরোধ আজও অমীমাংসিত। নেপালের বহু মানুষ মনে করেন ভারত তাদের সার্বভৌমত্বকে পুরোপুরি সম্মান করে না। এইদিকে মালদ্বীপে পরিস্থিতি আরও স্পষ্ট। গত বছর ভারতপন্থী সরকারকে সরিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মোহাম্মদ মইজু। তার দলের ইন্ডিয়া আউট প্রচারণা যথেষ্ট সাড়া ফেলেছে। ক্ষমতায় এসেই তিনি ভারতীয় সেনা সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন। আর সবচেয়ে লক্ষণীয় বিষয়, তিনি কোনো রাগঢাক না রেখেই চীনের দিকে ঝুঁকেছেন। ভারত যত চাপ দিয়েছে, মালদ্বীপ যেন তত বলেছে ধন্যবাদ ব্রো, আমরা তবে অন্যদিকে একটু হাঁটি। শ্রীলঙ্কার ঘটনাও শিক্ষণীয়। 2022 সালে দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকটের সময় ভারত সাহায্যের হাত বাড়িয়েছিল। তখন মনে হয়েছিল বুঝি সম্পর্কের নতুন অধ্যায় খুলছে, কিন্তু পরে দেখা গেল সেই সহায়তার আড়ালেও প্রভাব বিস্তারের হিসাব ছিল। ভারত যেন এক গ্রামীণ মহাজন। ভারত শ্রীলঙ্কায় চীনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বাধা দেয়, নিরাপত্তার যুক্তি তুলে চীনা জাহাজ ভিড়ানো নিয়েও আপত্তি জানায়। ফলে দুই দেশের সম্পর্কে অস্বস্তি বাড়ে। তার উপর মোদী সরকার নির্বাচনের আগে হঠাৎ কাচ্চাতীভু দ্বীপের প্রসঙ্গ তুলে নিজেদের দাবি সামনে আনলে পুরনো ক্ষত আবার চুলকাতে শুরু করে। অথচ 1974 সালে ভারতের কংগ্রেস সরকারই দ্বীপটি শ্রীলঙ্কাকে দিয়ে দিয়েছিল। ভুটানকে দীর্ঘদিন ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী বলা হতো।
সামরিক, বৈদেশিক, অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রেই ভুটান ভারতের উপর নির্ভরশীল। কিন্তু তারাও এখন চীনের সঙ্গে আলাদা করে সীমান্ত আলোচনা শুরু করেছে। চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাবও সরাসরি নাকচ করেনি। এদিকে আফগানিস্তানের বর্তমান শাসকদের সঙ্গে ভারতের এখনও পূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়েই ওঠেনি। তবে অনেক বিশ্লেষক ব্যাপারটাকে অন্যভাবে দেখেন। অপরদিকে মিয়ানমারে চলছে দীর্ঘস্থায়ী অস্থিরতা। সেখানে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ এখন অনিশ্চয়তার মুখে, অর্থাৎ পূর্ব সীমান্তেও স্বস্তির বাতাস নেই। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের কথা আলাদা করে বলার দরকার খুব বেশি নেই। 1947 সালের বিভাজনের রক্তাক্ত স্মৃতি, কাশ্মীর ইস্যু, একাধিক যুদ্ধ, সীমান্ত উত্তেজনা সব মিলিয়ে এই সম্পর্কের অভিধানে ভদ্রলোক সুলভ শব্দ খুব কম। 1960 সালে ইন্দুস ওয়াটার ট্রিটি হলেও পানি বন্টন নিয়ে অভিযোগ আর প্রতিবাদ থেমে থাকেনি। আর বাকি আছে চীন। দক্ষিণ এশিয়ার বাইরে বৃহৎ শক্তি হলেও ভারতের প্রতিবেশী হিসেবেই তার উপস্থিতি সবচেয়ে বেশি অনুভূত হয়। সীমান্ত বিরোধ, সামরিক উত্তেজনা, প্রতিযোগিতা সবই পুরনো, কিন্তু আসল সমস্যা অন্য জায়গায়। শ্রীলঙ্কার হাম্বানটোটায় চীনা বন্দর, পাকিস্তানে সিপিইসি, নেপালে বিনিয়োগ, মালদ্বীপে অবকাঠামো। চীন দক্ষিণ এশিয়ায় এমনভাবে জায়গা করে নিচ্ছে যে ভারত প্রায়ই উদ্বিগ্ন হয়ে পড়ে। তারপর প্রতিবেশীদের উপরে চাপ দেয়, চীনের সঙ্গে বেশি ঘনিষ্ঠ হয়েও না। ফল হয় উল্টো। সমস্যার গোড়াটা আসলে এখানেই। ভারত দক্ষিণ এশিয়ার প্রায় 75% আয়তন ও জনসংখ্যার মালিক। অর্থনীতি প্রায় $4 ট্রিলিয়ন। সামরিক শক্তিও তুলনাহীন। এত বড় ব্যবধানের ফলে ছোট দেশগুলো স্বাভাবিকভাবেই নিরাপত্তাহীনতায় ভোগে। তাদের মনে হয় ভারত প্রতিবেশী নয়, অভিভাবক হতে চায়। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে অভিভাবকত্ব কথাটা বড় বিপজ্জনক। রাষ্ট্রের বয়স 18 পেরুলেই সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে চায়। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও প্রতিবেশী সম্পর্ককে প্রায়ই জটিল করে তোলে। পশ্চিমবঙ্গের রাজনীতির কারণে তিস্তা চুক্তি আটকে যায়। আসামের এনআরসি ও সিএএ বাংলাদেশে উদ্বেগ বাড়ায়। তামিলনাড়ুর রাজনীতি শ্রীলঙ্কার তামিল ইস্যুকে উস্কে রাখে। ফলে প্রতিবেশী কূটনীতি প্রায়ই ভারতের রাজ্য রাজনীতির জিম্মি হয়ে পড়ে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কার্যত অচল। ভারত পাকিস্তান বিরোধের জেরেই তার প্রাণ শুকিয়ে গেছে। ভারত নেতৃত্ব দিতে চায়, কিন্তু সমমর্যাদার ভিত্তিতে সহযোগিতা গড়ে তুলতে বারবার ব্যর্থ হয়। এখানেই নেইবারহুড ফার্স্ট স্লোগানটি অনেকের চোখে কাগুজে ফুল হয়ে দাঁড়িয়েছে। একটি বড় ভুল ভারত দীর্ঘদিন ধরে করে এসেছে। তারা অনেক সময় ভেবেছে সরকারকে সঙ্গে রাখলেই দেশকে সঙ্গে রাখা যায়। কিন্তু রাষ্ট্র কেবল সরকার দিয়ে চলে না, চলে জনগণ দিয়ে। জনগণই রাষ্ট্রের প্রধান হাতিয়ার। গত 1 দশকে প্রতিবেশী দেশগুলোর বহু সরকার নিজেদের স্বার্থে ভারতের সঙ্গে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু সাধারণ মানুষ যখন দেখেছে সম্পর্কের লাভ একপাক্ষিক, ক্ষতি নিজের ঘাড়ে, তখন তাদের মনে ভারত বিরোধিতা জমেছে। বাংলাদেশ তার সবচেয়ে বড় উদাহরণ। নেপাল ও মালদ্বীপেও সেটি প্রকাশ্য হয়েছে। স্থিতিশীলতা, গণতন্ত্র, উন্নয়ন এই শব্দগুলো ভারত অনেক বলেছে, কিন্তু প্রতিবেশী দেশের মানুষের ক্ষোভ, অভিমান, সার্বভৌমত্বের বোধ এসবকে সবসময় গুরুত্ব দেয়নি। এখন এই অবহেলাই কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে দামি মুদ্রা টাকা নয়, অস্ত্র নয়, আস্থা। আস্থা একবার ভেঙে গেলে তাকে আর নোট ছাপার মতো ছাপানো যায় না। ভারতের বিরুদ্ধে প্রধান অভিযোগ তাই একটাই, সে প্রতিবেশীদের সমান মর্যাদা দিতে চায় না। বাংলাদেশের মানুষ মনে করে ভারত চুক্তি করে মূলত নিজের স্বার্থে। নেপাল মনে করে ভারত তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। শ্রীলঙ্কা মনে করে তামিল ইস্যুতে ভারত অতিরিক্ত চাপ দিয়েছে। মালদ্বীপ মনে করে ভারত তাদের কৌশলগত স্বাধীনতাকে সংকুচিত করতে চায়। এখন ভারতের সামনে বড় প্রশ্ন, এই জমে থাকা ক্ষোভ, সন্দেহ, বিরক্তি, অভিমান সব একসঙ্গে কিভাবে সামাল দেবে? যদি ভারত সত্যিই দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিতে চায়, তবে তাকে বড় ভাইয়ের আসন থেকে একটু নেমে পাশে বসতে হবে, মর্যাদা দিতে হবে। সীমান্তে মানবাধিকার রক্ষা করতে হবে। জল বন্টনে ন্যায়সঙ্গত সমাধান আনতে হবে। বাণিজ্যে ভারসাম্য রাখতে হবে। আঞ্চলিক সহযোগিতাকে মুখের বুলি নয়, বাস্তবের কাজে পরিণত করতে হবে। নইলে চীনসহ অন্য শক্তি এই শূন্যতা পূরণ করবে। আর ভারত এত শক্তি, এত সামর্থ্য, এত জনসংখ্যা,
এত ইতিহাস নিয়েও দক্ষিণ এশিয়ায় ধীরে ধীরে একা হয়ে পড়বে। দৈত্য হওয়া সহজ, বন্ধু হওয়া কঠিন। এখন ভারত কোনটা হতে চায়, সেটাই আজকের বড় প্রশ্ন।